দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই গভীর শোক জানাচ্ছি নেপালে আকস্মিক বন্যা এবং ভূমিধসে এখন পর্যন্ত 157 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সেখানে এখনো অন্তত 403 জন নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অধিকাংশই পর্যটক এবং তাদের মধ্যে নেপালি পর্যটন বোর্ড যেটি বলছে যে 133 জন ভারতের, আমেরিকার অর্থাৎ আমাদের দেশের 47 জন এবং ব্রিটেনের 33 জন রয়েছেন। বাংলাদেশে প্রচুর সংখ্যক পর্যটক নেপালে গিয়ে থাকেন, তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন একটি অবস্থায় আমরা আলোচনা করছি কারণ আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ সমাপ্তির জন্য ইরানকে পুনরায় আলোচনায় ফিরিয়ে আনতে তার কোনো নির্ধারিত সময়সীমা নেই, কারণ তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক পদক্ষেপ দুটোকে দিয়ে ইরানের বিরুদ্ধে কার্যকর একটা কৌশল নিতে চাইছেন এবং এটিকে তিনি মনে করছেন অনেক বেশি ফল দেবে। যদিও ইরান এবং তার সাথে যে 60টি প্রতিষ্ঠানকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে যে এটির মাধ্যমেই ইরানকে বশে আনা যাবে। তবে বিশ্লেষকরা বলছেন যে এই নতুন নিষেধাজ্ঞা ইরানি জনগণের দুর্ভোগ বাড়াবে, কিন্তু ইরান সরকারকে সহজে আমেরিকার শর্তে নতি স্বীকার করাতে পারবে না, কারণ চীন যারা ইরানের খনিজ তেলের প্রধান ক্রেতা তারা কিন্তু এই হিসেবের বাইরে আছে। এবং একই সাথে ইরান যেটি করছে, আমেরিকার আপত্তির পরও তারা হরমুজ প্রণালী যাতায়াত এবং রাজস্ব ভাগাভাগি নিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড বলছে যে তারা ওমানের সাথে চুক্তি করতে যাচ্ছে। যদিও আরেকটি সূত্র ইরানের বলছে যে এই চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, কিন্তু আলোচনা অব্যাহত আছে আমেরিকার আপত্তির পরও। নতুন করে চরম সংকট আকার ধারণ করেছে কানাডার সাথে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিছু কানাডীয় পণ্যের উপর 50% নতুন শুল্ক আরোপ করার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রায় $20 বিলিয়ন মূল্যের আমদানিতে পাল্টা শুল্ক ঘোষণার সিদ্ধান্ত দিয়েছেন। এবং ট্রাম্প কানাডার অটোমোবাইল শিল্পে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অন্টারিও লেকের নাম পরিবর্তন করে বিতর্কিত মন্তব্য করেছেন এবং তিনি তার নিজের প্রাধান্য জাহির করতে এর আগে ঐতিহাসিকভাবে পরিচিত বিভিন্ন স্থাপনা, প্রাকৃতিক স্থানের নাম পরিবর্তনের কৌশল ব্যবহার করেছেন। তিনি লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার ইঙ্গিত দিয়েছেন এবং একই ধরনের মানসিকতা থেকে অতীতে মেক্সিকো উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন। জবাবে কানাডার স্টেট নেতারা বলছেন যে বিদ্যুৎ ও প্রয়োজনীয় খনিজ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন এবং কার্নি বলছেন যে আমেরিকার শর্তগুলো কানাডার মূল শিল্প ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। পাল্টাপাল্টি হুমকি সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন যে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্ভব, কারণ ট্রাম্পের এই আরোপ করা নতুন শুল্ক কানাডার মোট রপ্তানির মাত্র 5% অর্থাৎ $20 বিলিয়ন কভার করে। এছাড়া কানাডা যে পাল্টা শুল্কের কথা বলছে সেটি কার্যকর হবে 8 সেপ্টেম্বর থেকে এবং আমেরিকা যে গাড়ির উপর বাড়তি শুল্কের কার্যকরের কথা বলছে সেটি আগামী জানুয়ারিতে, অর্থাৎ সময় আছে। এই সময়ে দুই দেশের মধ্যে প্রায় বার্ষিক যে $880 বিলিয়ন বিশাল বাণিজ্য হয়, সেখানে কানাডার বিদ্যুৎ, সার, জ্বালানি তেলের উপর আমেরিকা ব্যাপকভাবে নির্ভরশীল। তাই পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ দুই দেশের মধ্যে হবে না এবং মধ্যবর্তী নির্বাচন তো রয়েছেই সামনে। তার আগে আগে খুব একটা অর্থনীতিকে নাজুক করার হয়তো পরিকল্পনা, আরো নাজুক অলরেডি হয়ে গেছে, সেটা হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করবেন না। ঠিক এই অবস্থায় আমরা কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে একটু শুনি অর্থনীতির বিষয়। সেটি হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, একেবারে শ্বাসরোধ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখন ইরানকে দেয়া হচ্ছে। কেউ পক্ষে বিশ্লেষণ করছেন যে এতে ইরান নত হয়ে যাবে, আমেরিকাকে এসে বলবে হ্যাঁ বলো তোমাদের কি কি সত্য সব মেনে নিচ্ছি। আর কেউ বলছে ইরান আরো বেপরোয়া হবে এবং হরমুজ আরো আটকে রাখা হবে। সব মিলে মানে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য আমেরিকার নিজের নাক না কাটতে হয়, এমনটা আশঙ্কা অনেকে বলছেন। আপনার বিশ্লেষণটা একটু শুনি। আপনি থ্যাংক ইউ জল ভাই। মানে ক্লাসিক ট্রাম্প, আপনি যে বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আল জাজিরাকে বলেছেন ইরান কখনো আলোচনায় ফিরবে সে বিষয়ে তার কোনো সময়সীমা নেই এবং তিনি তাড়াহুড়োও করছেন না। এবং একই সঙ্গে তিনি দাবি করছেন সামরিক অর্থনৈতিক দুই ধরনের চাপ কার্যকর হচ্ছে। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতির উপর চাপ বাড়িয়েছে
এবং এটা ঠিক যে আপনি যদি রিসেন্টলি যেটা দেখেন ইরানি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে এবং এতে ইরানের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু আমি বলব যে আমি তাড়াহুড়ো করছি না, এটি মূলত একটি দর কষাকষির কৌশল। এর মাধ্যমে ট্রাম্প বোঝাতে চাইছেন যে সময় তার পক্ষে। কিন্তু বাস্তবে সময় পুরোপুরি যুক্তরাষ্ট্রের পক্ষেও নয়। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম, বাজেট ঘাটতি, প্রতিরক্ষা ব্যয় আর মার্কিন ভোটারদের জীবনযাত্রা ব্যয় বাড়তে পারে। আপনারা জানেন অলরেডি ন্যাশনাল ডেট $40 ট্রিলিয়ন এক্সিড করে গেছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের প্রধান তেল ক্রেতা চীন, যেটা আপনি বললেন 80% তেল বাই করে চীন। চীনের বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে গেলে বৈশ্বিক আর্থিক বাজারে ঝুঁকি হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বিসেন্ট এটা স্বীকার করেছেন। তার প্রকাশ্যে কঠোর ভাষা থাকলেও আমার মনে হয় ক্লাসিক ট্রাম্প নেগোশিয়েটিং টুল। ট্রাম্প বলেছেন তার তারা নেই, কিন্তু অর্থনীতি, তেলের বাজার এবং নভর নির্বাচন এই তিনটি তাদের নিজস্ব গতিতে চলছে এবং ট্রাম্পের তারা আছে একটা মধ্যবর্তী তাড়াতাড়ি এই টেকনিকের মাধ্যমে সে একটা নেগোশিয়েটিং টেবিলে এসে এখন নেগোশিয়েট চলছে। আপনি জানেন যে ব্যাকলাইনে জালসিমনের ইরানে গিয়েছে, ও চাচ্ছে কোনো ধরনের একটা সমঝোতা, কারণ বাই অল ইন্ডিকেশন যারা সিকিউরিটি অ্যানালাইসিস করেন এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে, জিতেও হেরে গেছে। এখন আমেরিকা চাচ্ছে একটা সম্মানজনক এক্সিট, এবং সম্মানজনক এক্সিট করার জন্য সে বারবার এই হুমকি দিচ্ছে, সেই হুমকি দিচ্ছে, বলে যে ডি-ডে ইকোনমিক স্যাংশন এগুলো বলছে। কিন্তু আলটিমেটলি এগুলো খুব একটা কাজ হবে না, বরঞ্চ আমেরিকাই ক্ষতিগ্রস্ত করবে। এবং তার ফলাফল আপনি এটা নিয়ে আপনারা আলাপ করবেন পরে, যে আভ্যন্তরীণ রাজনৈতিক পরিমণ্ডলে সেটা পড়ছে, যে যুদ্ধ বিভিন্ন জায়গায়, যে ট্রাম্পের যে মানে অ্যাকসেপ্টেবিলিটি, যে ফেভারেবিলিটি রেটিং কমে যাচ্ছে। আমেরিকার জনগণ কিন্তু ওভারঅল এটা লাইক করছে না। এই যুদ্ধ ইরান ইরানের সাথে তো আমেরিকা নিজের জন্য করছে না, ইসরায়েলের জন্য করছে। অনেকে এটা প্রশ্ন করছেন যে এটা কি ঠিক হচ্ছে কিনা। সেই প্রেক্ষাপট নিয়ে আপনি হয়তো হুম হুম। ডেমোক্রেটিক আরেকটা সেগমেন্টে আলাপ করবেন, হয়তো ডেমোক্রেটরাও একটা পজিশন নিয়েছে যে তারা আস্তে আস্তে ইসরায়েল মুখী নীতি থেকে অনেক দিকে চলে আসতেছে। বিভিন্ন ধরনের জরিপ যেটা বলতেছে পিউ, এবং স্বীকৃতভাবে বলতেছে যে ভোটার জনগণ আস্তে আস্তে ইসরায়েল থেকে অন্যদিকে সরে যাচ্ছে। কিন্তু এখনো ডেমোক্রেটিক লিডারশিপ যারা ওয়াশিংটন বেস, তারা এখনো ইসরায়েলের পক্ষে আছে। কিন্তু আমেরিকার একটা যেহেতু গণতন্ত্রের দেশ, সাধারণত শুরু হয় জনগণ দিয়ে, ভোটার দিয়ে, তারপর আস্তে আস্তে এটা উপরে নেতার উপরে এটা প্রভাব পড়ে। হুম। কিন্তু এক্স্যাক্টলি অপোজিট থিং হ্যাপেন্স মানে আদার কান্ট্রিজ। আমরা যদি বাংলাদেশের ঘটনায় বলি, নেতৃত্ব চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা আমেরিকার কিন্তু এরকম না। ব্যাপারটা আমেরিকাতে গ্রাসরুট থেকে চেঞ্জ হয়। আপনারা জানেন যে আমেরিকান ভোটাররা, ইয়াং ভোটাররা যারা কনসিয়াস, রিগার্ডলেস অফ দ্য রিলিজিয়ন, আরব, মুসলিম, তারা একটা পজিশন নিয়েছে গাজার সম্পর্কে, যে গণহত্যার ব্যাপারটা, জেনোসাইড শব্দটা অনেকেই বলতেছে, আগে যেটা অনেকেই বলতো না। তো এই ব্যাপারগুলো দিয়ে আমি মনে করি না ডোনাল্ড ট্রাম্পের হাতে অনেকটা কার্ড আছে, সে প্লে করতে পারে। হুম হুম। এখন কথা পৌঁছে দিয়ে ছাড়াচ্ছে এবং সেটা মুখ করে মনে করছে সে নেগোশিয়েটিং টেবল। সে যখন ব্যবসা করতো, সে মানুষকে লসেটের ভয় দেখাতো। সে এখন তো লসেটের ভয় দিবে কি, সে ট্যারিফের ভয় দেখায়, ইকোনমিক স্যাংশনের ভয় দেখায়। আমার মনে হয় এগুলো কোনো কাজ করবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে বিশ্লেষণের জন্য। শেখ আল মামুন, একটু আপনার কাছে শুনি। আমেরিকা কড়া একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে এবং কার্যকর করছে। সেই জায়গায় ইরান পাল্টা যেটি করবে, তাদের হাতে একটাই অস্ত্র, যেটাই করুক হরমুজ বন্ধ। সেখানে হামলা চালালে হরমুজ বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হলে হরমুজ বন্ধ, ক্ষতিপূরণ দেওয়া না হলে হরমুজ বন্ধ। তাদের হাতে একটা বড় অস্ত্র আছে। যে প্রসেসে এখন প্রেসিডেন্ট চিন্তা করছেন, যে কিংবা আমাদের ট্রেজারি সেক্রেটারি চিন্তা করছেন যে তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কাবু করা যাবে, এটি তো লম্বা সময়ের ব্যাপার, 1 বছরও লাগতে পারে এটি ফল দিতে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়, এই যে এই 1 বছর ধরে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখবে, আমেরিকা সেই, শুধু আমেরিকা নয় পুরো পৃথিবী, বিশ্বই সেই অর্থনৈতিক সংকট বহন করার মতো সক্ষমতা আছে? আর যদি না থাকে, একটা আলোচনা থাকা দরকার ছিল। সেই আলোচনার ট্র্যাকে কি আমেরিকা আছে, নাকি আমেরিকা পুরোপুরি আলোচনা বন্ধ করে দিয়েছে? Well, thank you. আপনি এখন ইকোনমিক এমবার্গো যেটা বলতেছিলেন, উই অ্যাপ্লাইড দিস টু রাশিয়া প্রিভিয়াসলি, আপনি যদি খেয়াল করে থাকেন। সো
it didn't work out. রাশিয়ার সঙ্গে কিন্তু এটা কাজ হয়নি, ঠিক আছে? So China is been under economic sanction for a long time from the European Union, from the United States, in many different level. So their currency went down, their economy also went down. So we know all these things, but it's still এখন যেটা পুশ করা হচ্ছে এটা দিয়ে আমার মনে হয় না কোনো কাজে আসবে, তার কারণ তাদের ট্রেডিং পার্টনার ইজ ভেরি লিমিটেড। চায়না ইজ দ্য বিগেস্ট, দেন উই হ্যাভ দ্য জিসিসি কান্ট্রিগুলো, তাদের সঙ্গে ওমান বলেন বা নেইবারিং কান্ট্রি বলেন, পাকিস্তান বলেন। সো then এখন ব্রিক্স কান্ট্রিগুলো দে উইল অলসো কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইরান। সো ব্রিক্স কান্ট্রিগুলো যদি তার সঙ্গে থাকে, এখন যদি ইরান যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার সঙ্গে ট্রানজাকশন নাও হয়, still they could bypass the US dollar and they could use something else. They could use the yuan or some other currency to continue their trading, and they also have a huge reserve of gold. But এই মুহূর্তে আমাদের কি হবে? Because forget about Iran, they are used to, they are survived another year, another 2 years, because their domestic consumption and production is also, they used to this kind of lifestyle maybe for a long time. So কিন্তু আমাদের যেটা হবে কি দেখেন, এখন মুহূর্তে আমরা জানি যে বন্ড প্রাইস ইজ গোয়িং আপ এন্ড ইটস গোইং টু হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট। আমরা জানি যে লাস্ট উইকে আমাদের কমার্স সেক্রেটারি হি ইজ ট্রাইং টু বাই ব্যাক দ্য বন্ড টু স্টেবিলাইজ দ্য মার্কেট, স্টক মার্কেট। আমাদের ইনফ্লেশন ইজ গোয়িং আপ। আপনি যদি এখন ওয়াইয়ের দিকে তাকান, ইসরায়েল স্টেট, আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্টেট, সেখানে কিন্তু there is going to be flip of সিনেট, এবং সেখানে যদি একটা সিনেট ফ্লিপ হয়, কয়েকটা কংগ্রেসম্যান যদি ফ্লিপ হয়, it would be a disaster for Republican Party in the long run. Even জেডি ভ্যান্সের জন্য 2028 সে যখন রান করবে, it could be a disaster for him. So domestically Trump is losing big time. সে চায় না কোনোভাবেই, মিড টার্ম is right there around the corner. So we are losing. So Ohio, federal, CPI, we already crossed $40 trillion of our debt, and we have to pay 25-30% of our GDP, I mean our budget for the paying the interest. It cannot sustain. So there's a lot of difficulties Trump Republican Party কিন্তু ফেস করবে। So এটা যদি মিড টার্ম ইলেকশনে ভোটাররা যদি they're paying really close attention, because even real estate, they're not selling their corn and soybean in a good price যেটা আগে তারা বিক্রি করতে পারতো। So there's a huge things going on in domestically. So Trump should focus on here, and তার উচিত হবে তাদের যে অ্যাডভাইজার আছে, you know what, sit down with the Iran and just open the Hormuz, do the real business, sell more goods to the, you know, real যেটা মিডল ইস্টে তারা যে পরিমাণ আমাদের বিজনেস, we don't sell anything to the Israel. Israel is simply taking advantage আমাদের monetary policy, আমাদের থেকে পুরো billions of dollars আমরা জানি, we know the statistics, every year taking tens of 20 billions of dollars. কিন্তু আলটিমেটলি যদি বিজনেস, যদি ট্রাম্প যদি আসলে যদি বিজনেসম্যান হয়ে থাকে, যদি সে যদি ট্রানজাকশনাল পারসন হয়ে থাকে, তখন we sell and buy more goods from the GCC country, from the Saudi, from all those countries than Israel. Israel will be secured, but we don't have to go through this way. There's an alternate way, there's a better way. Trump should understand this. Trump has no other time to come back to the power. He doesn't need to. This is it. So সে যদি কোনো কিছু ডিসাইড করে for the sake of the peace and prosperity for the Middle East and for the United States, he should back up and find the real peace and solution. ধন্যবাদ আপনাকে শেখাল মামুন। আমরা একটু প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে শুনি। সেটা হলো, একটা যুদ্ধ তো আমরা করছি, একেবারে মাঠে ময়দানে সশৈলে আমরা যুদ্ধটা করছি, আরো দুটা যুদ্ধ চলমান আছে, গাজা প্যালেস্তাইন, রাশিয়া ইউক্রেন, সেগুলো আছে। আবার অন্যদিকে আমরা একেবারে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই দেখেছি মেক্সিকো, কানাডা থেকে শুরু করে ট্যারিফ দিলেন, পরে পুরো বিশ্বকেই তিনি ট্যারিফে অন্তর্ভুক্ত করলেন। আভ্যন্তরীণ আদালতে সেটি আবার খারিজ করা হলো। এখন আবারও ট্যারিফ অস্ত্রটা ব্যবহার করা চিন্তা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে সেটি কানাডার মতো একটি দেশের বিরুদ্ধে, এবং প্রেসিডেন্ট বলছেন যে তাদেরকে আর এটি করতে দেওয়া হবে না, তাদেরকে শিক্ষা দেওয়া হবে, এভাবে করে তিনি বলছেন। কি এমন শিক্ষা কানাডাকে আমরা দিতে চাই, কেনই বা দিতে চাই, আসলে কি লাভ হবে অর্থনীতিতে আমাদের? এটা আসলে আমি বলবো সার্ফ ইম্পোর্ট হবে, কারণ আমেরিকার জন্য লাভ হবে না, কানাডার জন্য লাভ হবে না। আপনি যেটা বললেন যে $20 বিলিয়ন উপরে শুল্ক আরোপে 50% আমেরিকা পড়েছে, এবং পাল্টা শুল্ক 20%, মানে $20 বিলিয়ন কানাডা করছে। তো এখন এগুলো হচ্ছে যে শিক্ষা দেওয়া, এভাবে তো একটা দেশকে শিক্ষা দেওয়া যায় না, তাই না? এটা হিস্টোরিক্যালি ইট ওয়াজ এ ফ্যাক্ট। মেক্সিকো ছিল কানাডার সাথে, কানাডা তাদের টোটাল রপ্তানি 72%,
ইউনাইটেড স্টেটসে যায়, যারা অ্যাডজেসেন্ট ইয়াগুলো স্টেটগুলো আছে কানাডার সাথে, তারা দারুণভাবে ডিপেন্ডেন্ট কানাডার ইকোনমির উপরে। কানাডার সাথে কিন্তু ট্রাম্প কার্ড আছে। আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প যেটা ভাবছেন অথবা তার অ্যাডভাইজার তাকে যেটা বুঝাচ্ছে যে আমরা একটা বড় অর্থনীতি, কানাডা সে কোনো ছোট অর্থনীতি, কিন্তু কানাডা সাস্টেন করতে পারবে, কিন্তু কানাডা ক্যান পুট এ ডেন্ট। এই বাণিজ্য যুদ্ধ দুজনের জন্য খারাপ হবে। আম, কিন্তু যেটা আমি বললাম যে কানাডা হয়তো তুলনামূলক বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আহ, কিন্তু যে জিনিসটা হবে আহ, যে এটা মধ্যবর্তী নির্বাচনে একটা বিরাট আহ, আহ, মানে ইনফ্লুয়েন্স রাখবে। আপনি যদি দেখেন এই যে যুদ্ধের ইয়াটা অর্থনীতির ব্যাপারটা যেটা হচ্ছে, যে ইরান যুদ্ধের কথা যেটা শেখ মামুন ভাই বললেন, তো জ্বালানি ঝুঁকি, এটা যদিও আমেরিকার উপর সরাসরি নাই, সারা দুনিয়ার উপরে আছে, এবং সেটা কিন্তু একটা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট আমেরিকার পড়ছে। কানাডার উপর শুল্কের ঝুঁকি কারণে আমদানি ব্যয় বেড়ে যেতে পারে, এবং যুক্তরাষ্ট্রের ঋণ ও সুদের হারের চাপ, যে কথাটা যে যে ইয়েল কার্ভ বেড়ে গেছে, তার মানে বন্ডের প্রাইস যে 30 ইয়ার যেটা লম্বা সময়ের বন্ড, এটা একটা ইন্ডিকেটর ইকোনমিক দিকে যাবে। তো অনেকেই বলেন যে এই যারা সমর্থক আছে যে কেন আমাদের $40 ট্রিলিয়ন হচ্ছে, আপনি জানেন যে 1.2 to 5 ট্রিলিয়ন ডলারের বাজেট দেওয়া হচ্ছে। আমরা যদি সামরিকভাবে শক্তিশালী করি তাহলে সেটাকে আমরা অর্থনৈতিকভাবে ট্রান্সলেট করতে পারবো, সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদে একটা ভালো পজিশনে নিয়ে আসবে। কিন্তু যুদ্ধ দিয়ে যারা অল্টারনেটিভ আর্গুমেন্ট যেটা হচ্ছে যে শুল্ক এবং ভূ রাজনৈতিক সংঘাত একই সঙ্গে যদি চলে, তাহলে মূল্যস্ফীতি এবং সুদের হার কমানো ভেরি ডিফিকাল্ট হবে। শেয়ার বিচার তিনটা জিনিসের উপরে ভোটাররা ডিসাইড করবে: দাম কমে কিনা, ইনফ্লেশন নামছে কিনা, কর্মসংস্থান বাড়ছে কিনা, লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে কিনা, লাস্ট ফিগার এমপ্লয়মেন্টের খুব ভালো না, এবং বাস্তবে মানুষের রিয়েল পারচেজিং পাওয়ার বাড়ছে কিনা। এই তিনটা জিনিস ঠিক করবে যে আমেরিকা কোন দিকে যাচ্ছে, মিড টার্ম কোন দিকে যাচ্ছে, 2028 ইলেকশনে কে প্রেসিডেন্সিয়াল পার্টি মানে একটা ভালো পজিশনে থাকবে। সো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে অর্থনৈতিক জাতীয়তাবাদ সাফল্য বক্তৃতা দিয়ে হয়নি, এটা হয় ডোমেস্টিক্যালি। আপনি সুপার মার্কেটে যাচ্ছেন, গ্যাস স্টেশনে যাচ্ছেন, তাহলে পাম্পে পয়সা কত লাগছে, এবং মানুষের যে মর্গেজ মান্থলি, আমি জানি না রিসেন্টলি আপনাদের বাংলাদেশের কমিউনিটি এখানে বা আমার এখানে সার্কেলে অনেকে বাড়িঘর কিনতে পারছেন না, কারণ মর্গেজ এত হাই, এবং এগুলো মানুষের জীবনযাত্রাকে প্রতিফলিত করে। আমি একবার বলেছিলাম আরেক আলোচনায় যে সাধারণত বৈদেশিক নীতি, ফরেন পলিসি ডোমেস্টিক ইলেকশনকে কখনোই প্রভাবিত করে না, কিন্তু এবারের ব্যাপারটা অন্য। বৈদেশিক নীতির কারণে এটা আমাদেরকে আবার ঘুরে মানে আমরা বলি চেইন রিঅ্যাকশন, আমাদের উপর সেই ইম্প্যাক্টটা পড়ছে, এবং ইম্প্যাক্টটা পড়ছে আমাদের পকেটের উপরে, এবং সেটা আলটিমেটলি আমাদের জন্য ক্ষতিকর হবে। আর এটা ছাড়াও আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন? আপনি মানে all the indicators are there, China will take over America, United States in next 5 years. তা আপনি ওইগুলোতে না গিয়ে চায়নাতে গত 30 বছরে তাদের যে উন্নয়ন হয়েছে, তাদের যে মানে ইনকাম ইনইকুয়ালিটি কমেছে, আমেরিকাতে সেই একই স্থবির জায়গায় রয়েছে। মানুষ চিন্তা করে, কথাবার্তা হচ্ছে যে টপ ইশিলন অফ দি পিপল মানে আমেরিকা যারা আছে তারা যে পরিমাণ কামাচ্ছে, যে বটম যারা আরো গরিব হয়ে যাচ্ছে, যে ডিফারেন্সটা, এগুলো কিন্তু আলটিমেটলি সোশ্যাল রিপ্রেশন থেকে একটা সোশ্যাল অস্থিরতা তৈরি করবে। এটা তো আমেরিকার জন্য লং টার্ম একটা স্টেবল কান্ট্রি হিসেবে ভালো হবে না। আমার লাইনে, আমার একাডেমিক লাইনে অনেকে আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, একটা আইডিওলজিক্যাল কারণে যেটা আমেরিকা করছে, আর একটা অর্থনৈতিক কারণ। অনেক মানে হাই স্কিল অথবা নাম করা অধ্যাপক চায়নাতে চলে যাচ্ছে, চায়না ওদেরকে নিয়ে যাচ্ছে, এবং তাদের ইয়াতে তাদের মানে ডেভেলপমেন্টে, তাদের রিসার্চ ডেভেলপমেন্ট যেটা লং টার্ম ইম্প্যাক্ট করে সেটাতে তার পজিটিভ ইয়ে রাখবে, কিন্তু আমরা বিনিময়ে হারাচ্ছি কারণ আমাদের ইমিগ্রেশন পলিসির জন্য। আমি জাস্ট লাস্ট একটা কথা বলবো, আমাদের ইউনিভার্সিটি গুলো ব্রিডিং, আমরা এখন ফরেন স্টুডেন্টকে আনতে পারছি না। শুধু তাই না, মানে এতে আমাদের মানে এনরোলমেন্ট করছে, এনরোলমেন্ট করার কারণে আমাদের বাজেট ডেফিসিট বাড়ছে, অনেক ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে। আমার এক ছাত্র এক ইউনিভার্সিটির ডিন ছিল, আমাকে কিছুদিন আগে বললো তার ইউনিভার্সিটি ক্লোজ হয়ে যাচ্ছে, ছোট ইউনিভার্সিটি 1500 ছাত্রের। তো এগুলো তো মানে তার পলিসি ওভারঅল আমেরিকার জন্য মানে কোনো সুখকর বার্তা নিয়ে আসছে না। আগে যেটা ছিল যে আমাদের মধ্যে একটা মিডিয়ান ভোটার বলে একটা কনসেপ্ট ছিল,
এইভাবে আমরা বিভাজন ছিল না আমেরিকায়। আমরা কিছু কমন জিনিসে আমরা একমত ছিলাম। আমরা ইনস্টিটিউশনে বিলিভ করতাম। এখন সবকিছুই যে এক্সিকিউটিভ পাওয়ার, এই যে আপনি বলেন এটা নিশ্চয়ই আপনার ইয়ের মধ্যে আছে যে এই কেনেডি সেন্টার নিয়ে যাওয়া হচ্ছে। লে কান্ট্রির নাম চেঞ্জ করে ফেলবো। এই ধরনের জিনিসপত্র তো ছেলেখেলা। এই জিনিসপত্র হাত দেওয়ার জন্য 25% যে রিপাবলিকান প্রাইমারি এখনো সে পাওয়ারফুল। এটা তো গত ইলেকশন কালকে ইলেকশনে বোঝা গেছে। কিন্তু এইটা আমেরিকার জন্য লং টার্মে কি উপকার বয়ে নিয়ে আসতেছে? আমি এটার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। হুম হুম। আহ, ঠিক এই প্রশ্নটি তাহলে আমরা শিকাল মামুন আপনার কাছ থেকে জানি, যেটি প্রফেসর ডক্টর কবির হাসান বলছিলেন যে কেনেডি সেন্টারের পরিবর্তন, একই সাথে গালফ অফ মেক্সিকো, লেক আমেরিকা, পানামা দখল করব, গ্রিনল্যান্ড দখল করব, হরমুজ প্রণালী এখন থেকে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে, এটা তো মানে আরেকজনের সম্পত্তি, সেটাকে নিয়ে এই ধরনের ছেলে খেলা, মানে এখনকার বিশ্বে এটি আসলে মানে কি বার্তা দিচ্ছে আমাদেরকে? It's nothing is good because we are really going out of our norm and standard. যেটা in the past, in the couple of 100 years ago, যখন কোনো imperialist came to the power, took over any land, any country, they used to do this kind of thing. So এখন America is superpower in terms of finance, economics, military, technology. So Trump is the one, he's thinking, you know what, he could do anything he want. He could name anything they want. Nobody could oppose him. Not a single European country is going to oppose, no China, nobody. So, I mean, this is not a civic way to engage with the rest of the world. But Trump is a different person. He's an absolutely crazy person. But it's not going to bring any benefit to the American people. When we go outside, যখন American people are there, তখন a lot of countries people, they don't like us. You know what? You guys do not know how to behave properly. So they don't respect us. So we're losing respect to a lot of other countries. But yes, yeah, we have money and power and we do whatever we want. But that's not really nice. This is ugly way to express your power. That's very unfortunate too. We are observing and we are experiencing what we're going through right now. নো নো নো, আমার কোশ্চেনটা আমি আসলে আপনাকে যেটি জানতে চাচ্ছি সেটা আমরা কেন করছি, মানে এটি করার পিছনে তো একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা আপনার কাছে কি মনে হয়? যে আসলে একটা তো হলো যে হ্যাঁ আমি শূন্য সোলজার পাঠিয়ে দিলাম, গ্রিনল্যান্ড দখল করে ফেলবো, যদি আমেরিকা ডিসাইড করে যে আমি এটি করবো এট এনি কস্ট, তারা সেটি করে ফেলবে। তো সেটি তো করছি না আমরা, বলছি কেন বলছি, মানে এটি কি হলো এক ধরনের জনমত তৈরি করা, আগে থেকে এক ধরনের স্টেজ তৈরি করা, পরবর্তীতে এসে অন্যরা আমেরিকা লং রানে এই ধরনের প্ল্যানগুলো কার্যকর করবে, এমনটা কি মনে হয়? Think so. The next time if the Democratic Party come to the power, definitely আমরা দেখবো না যে এই ধরনের ugly things we are expressing, that we're going to Hormuz Pronali is going to be Trump Pronali. The Ontario Lake is going to be the Trump Lake or American Lake, or Gulf of Mexico is going to be the American Gulf. So those are the things. It's been centuries. The people named this place for certain reasons. সেখানে গিয়ে আমরা কেন? Why we have to change this kind of? This is a third world country's mind. সেখানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে we are sending some kind of psychological threat to those যে সেখানকার লোকদেরকে, যাতে in the future যে যখন আমরা আসবো তখন they will either morally আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, আমাদেরকে ওয়েলকাম জানাবে যে you know what, we said this is Gulf of Mexico is America's Gulf. সো আমরা যদি এখন মেক্সিকো কি টেক ওভার করতে চাই, তোমরা এটা নিয়ে কোনো বেশি বাড়াবাড়ি করো না, বিকজ তোমরা জানো যে we took Mexico, we took Texas from you before, and now we could take over Mexico without any hesitation. We are supporting your military, and we're giving all kind of technology. So, but I don't know. This is very hypothetical statement. It has no reason to make this kind of a statement. প্রফেসর ডক্টর কবির হাসান, একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি এখানে। বেসিক্যালি এখানে যে দ্বন্দ্বটা যেটা আপনি রেফার করছেন, এটা হলো ক্ষমতা এবং সীমাবদ্ধতা, যেটা যে চেক এন্ড ব্যালেন্স আছে আমেরিকান ডেমোক্রেসির যে সৌন্দর্য, এই চেক এন্ড ব্যালেন্সটা ট্রাম্প এসে একটা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে দিয়েছে এবং সবাইকে ভয় পায়। ওকে বলতে সাহস পায় না যে ইউ আর ক্রসিং দি লাইন। নট অনলি দ্যাট, হি ইজ ব্রিঙ্গিং পিপল, তার আশেপাশে যারা আছে তারা জি হুজুর ইয়েস ম্যান টাইপের। যেমন কিছু জায়গায় এই যে ব্ল্যানচার্ড যেটা অ্যাটর্নি জেনারেল বানালো, সে বলে যে তার ট্রাম্পের তার দায়িত্ব হলো প্রধান ইয়ে হিসাবে যে চেক এন্ড ব্যালেন্স রাখা। সে বলছে ট্রাম্প যেটা চাইবে সেটাই করতে যাবে। তো যে জিনিসটা আমি বলতে যাচ্ছি যে আমেরিকা লং টার্মে যে গণতন্ত্রের আসার পরীক্ষা, সবসময় আমরা আমেরিকাকে বলি ইউকে পরে কে ক্ষমতা আছে তা নয়,
যে ক্ষমতাসীন ব্যক্তি, এক্ষেত্রে ট্রাম্প, রাজনৈতিক দল কিংবা কর্পোরেশন, কেউ কিন্তু আইনের বা প্রতিষ্ঠানের অথবা জনগণের জবাবদিহিতার ঊর্ধ্বে উঠতে পারে কিনা সেটাই আমরা এখন টেস্ট করছি। এবং অনেক কিছু ল এবং যেটা সেটেল ট্রেডিশন আমেরিকাতে ছিল, ট্রাম্পের অ্যাডভাইজাররা খুঁজে খুঁজে বের করে এই জিনিসগুলো ইউজ করছে ইন ডিফারেন্ট কনটেক্সটে, আনরিলেটেড। আপনি ইমিগ্রেশন বলেন, তারপর বিভিন্ন ধরনের যে এক্সিকিউটিভ অর্ডার ওরা আনছে, বার্টার সিটিজেনশিপের কথা বলেন, তারপরে এই মানে ভোটার একটার কথা বলেন। এই যে ব্যালেন্সটা, যেটা আমেরিকার সৌন্দর্য, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। যে কথাটা আমেরিকা আমি সবসময় বলি যে ইমিগ্রেন্টের দেশ, যারা এখানে আমেরিকার আসল জনগণ, যারা ইন্ডিয়ান, আমেরিকান ইন্ডিয়ান, তারা তাদের অনেক তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তারা মেইন স্ট্রিমে কেউ নাই। কিন্তু আমরা যারা ইমিগ্রেন্টরা কিন্তু দখল করে যাচ্ছে দেশে। এখন যদি আপনি ইমিগ্রেন্টদেরকে বন্ধ করতে চান এবং আবার এখানে সিলেক্টিভলি বাই দ্য ওয়ে, যে ককেশিয়ানদেরকে আপনি প্রেফারেন্স দিচ্ছেন ব্রাউনদের তুলনায়, কিন্তু আপনি যদি আমেরিকান সিনারিও দেখেন, এডুকেশন বলেন, কর্পোরেট সেক্টর বলেন, টেকনোলজি বলেন, এখানে কিন্তু ডমিনেট করে আছে ব্রাউনরা, সাদারা কিন্তু। এটা সংখ্যাগত কারণেও আপনার আমেরিকান টেক কোম্পানির অধিকাংশই ট্র্যাকের চিফ এক্সিকিউটিভ মানে ইন্ডিয়ান অরিজিন। তো এইটা করে আমরা তো আমেরিকাকে লং টার্মে ক্ষতিগ্রস্ত করছি। আর যখন আমরা ফাটাফাটি করতেছি, ইন দ্য মিন টাইম আমি বলতেছি যে একটা দুইটা মানে রাজনৈতিক ব্যবস্থা, যে চায়না, কমিউনিজম এবং আমেরিকা, চায়না কিন্তু হুহু করে আগায় যাচ্ছে। চায়নার লোকজন যেটা বলছে যে ঠিক আছে আমি কথা বলতে পারিনি, আপনি চায়নার স্বাস্থ্য ব্যবস্থা বলেন, এডুকেশন ব্যবস্থা বলেন, এনি প্যারামিটার ইউ লুক এট, আপনি দেখবেন যে চায়না এগিয়ে যাচ্ছে এবং তারা জনগণ কিন্তু সেভাবে ওরা প্রটেস্ট করছেন। কারণ আলটিমেটলি আপনার পেট যদি শান্তি থাকে, আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে, আপনি এগুলো নিয়ে খুব একটা ভাবেন না। লাস্ট একটা এনিকডট বলি। কিছুদিন আগে দুইটা টিম মানে ওয়ার্ল্ড ম্যাথ অলিম্পিয়াডে গিয়েছে, আমেরিকান টিম এবং চাইনিজ টিম। গেস হোয়াট, আমেরিকান টিমের 100% যারা ছিল মেম্বার চাইনিজ অরিজিন, আমেরিকান। চাইনিজের চায়না, আমেরিকা জিতেছে, কিন্তু জিতেছে কার বিরুদ্ধে? একটা এথনিক গ্রুপ, একটা এথনিক গ্রুপের বিরুদ্ধে একইভাবে। এখন যদি কিছুদিন পরে বলেন চায়নাকে আমরা বন্ধ করে আসতে দিব না, এবং এটা হচ্ছে অনেক জায়গায়। কারণ এই সাবকনসিয়াসলি, বিকজ ট্রাম্প ইজ প্লেইং, আমি লুইজিয়ানা থাকি, ইটস আ রেড স্টেট। এখন আমরা এগুলো নিয়ে চিন্তা করি যখন হায়ারিং এর বেলায়, মানে কোনটা কিভাবে নেয়, কে এসে বলে কিন্তু কিছু, যে আমরা আবার ডিইআই, এটা কিন্তু অফিসিয়ালি চলে যায়, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন। কিন্তু এটা আমরা সরাসরি বলতে পারছি না, সাবকনশিয়াস মাইন্ডে আমাদের ভয় আছে যখন আমরা হায়ার করতে যাচ্ছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ইনক্লুসিভ সোসাইটি যেটা আমাদের দরকার, সেই ইনক্লুসিভ সোসাইটি থেকে আমরা নাই। যে জিনিসটা ভালো, আমি গত অনেক বছর ধরে আমেরিকা ছিলাম, ইউনিটি এবং ডাইভার্সিটি, এটা আস্তে আস্তে হেলো হয়ে যাচ্ছে। কিন্তু এটাও আবার অনেকে জাগিয়ে তুলেছে। আই হোপ সে পরিবর্তনটা একটা ধাক্কা দিবে, আমেরিকা আবার নতুন করে শিখবে, যে নতুন করে তাদের ডেমোক্রেটিক ভ্যালুজ, ইনস্টিটিউশন গুলোকে আবার রিএস্টাবলিশ করবে, তাহলে আমেরিকা এগিয়ে যাবে। প্রশ্ন ডক্টর কবির হাসান, প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকে যে বিষয়গুলো আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আলোচনা করছি, ঘুরে ফিরে সবগুলো অর্থনীতিতে গিয়ে ঠেকছে। সাধারণত কি করা হয়? অর্থনীতি খারাপ করার জন্য বিরোধী দল নানা ধরনের, যারা ক্ষমতায় যেতে চায় তারা নানা ধরনের প্রোপাগান্ডা, নানা ধরনের প্রচারণা চালায় এবং অর্থনীতির কোথায় কোথায় ক্ষতি সেগুলো তুলে ধরার চেষ্টা করে। কিন্তু এখনকার অবস্থাটা দেখা যাচ্ছে যে প্রেসিডেন্টের নীতিগুলোই প্রেসিডেন্টের আগামী নির্বাচনকে কঠিন করে তুলছে, তার অর্থনৈতিক যে একটা সংকট তৈরি করছে সেটি প্রেসিডেন্টের নীতিগুলোই করছে। সেই একটা জায়গায় গিয়ে আপনার কাছে কি মনে হয় এখান থেকে ব্যাক করার, অর্থাৎ প্রেসিডেন্ট তো ভাবেন যে তিনি কিছু একটা বলবেন, হয়তো অর্থনীতি ব্যাক করবে, এই ব্যাক করার সুযোগটা কি পাবেন মধ্যবর্তী নির্বাচনের আগে? আমার মনে হয় আর পাবেন না। এখন যদি একটা জিনিস পারে, যে খুব কুইকলি মানে উইদিন 2 or 3 উইকস এর মধ্যে যদি একটা সমঝোতা এসে ইরানের সাথে যুদ্ধটা থামাতে পারে, অ্যাটলিস্ট যে ব্লিডিংটা হচ্ছে, যেমন রিপাবলিকান পার্টি দেশে ব্লিডিংটা কমাতে পারবেন। অর্থনীতিকে নিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন না, কারণ অলরেডি অর্থনীতির সমস্ত শরীর, যেটা আমি বুঝি, ইনফ্লেশন বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু আলটিমেটলি লোকজনের মানে আমেরিকার জন্য খারাপ। ফরগেট অ্যাবাউট দি রাজনৈতিক বা ইলেকশনে কি প্রভাব পড়বে। মানুষ কষ্টে আছে, মানে মানুষ আগের মতো তার জীবনকে মানে উপভোগ করতে পারছে না, কারণ তার পারচেজিং পাওয়ার কমে গেছে। তো আমি মানে দুঃখজনক ব্যাপার হলো কি, আগে
ট্রাম্প তো প্রথম মানে মেয়াদে তার আশেপাশে কিছু ভালো লোকজন ছিল, তাকে রেইনিং করতে পারতো, সে আউট অফ লাইন। কিন্তু এখন ট্রাম্প সেকেন্ড টাইমে এসে তার নার্সিস্টিক কিয়া করার জন্য এমন লোকজনকে আশেপাশে রাখছে, তাকে বলতে পারছে না যে মিস্টার ট্রাম্প ইউ রং অন দিস থিং। কারণ এটা ভয় পায়, যেই বলে সেই চাকরি হারায়। আগের যে টম মানে বন্ডি প্যান বন্ডি অ্যাটর্নি জেনারেল ছিল, জি। সে একটা লেভেলে যে দেখেছে জানতো সবসময় ট্রাম্পের কথা শুনলে আমি একটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিচ্ছি, ইউর আউট। এর কিছুদিন আগে যে ন্যাশনাল সিকিউরিটি যে মহিলা তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড, জি। শি ইজ আউট। মানে এনিথিং ইউ গো অ্যাগেইনস্ট ট্রাম্প, এই সাহসটা সবাই হারিয়ে ফেলেছে। এবং এই জিনিসটা আমেরিকার জন্য লং টার্ম একটা ক্ষতিকর। যে কথাটা মামুন ভাই বললেন, আসলে একটা আমি খুব ট্রাভেল করি, মানে আমাদের তো লোকজন আগে অত সম্মান করে না। পরে এখন নাকি আপনি ইউকে তে গেলে, আপনি ইউএস সিটিজেন হইলো, আগে থেকে আপনাকে ইয়ে করে যেতে হবে, মানে অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে। মানে আগে কিন্তু এটা ছিল না, যে তারাও পাল্টা নিচ্ছে যে আমাদের আসলে এই সম্মানটুকু আমরা পাচ্ছি আসলে। শেকাল মামুন, আপনার Yeah, কাছে প্রশ্ন okay. রাখতে চাই। জি, সাউথ ক্যারোলাইনাতে আমরা দেখলাম যে তিনি তুলনামূলক মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা বলা হচ্ছে। সবকিছু মিলে দেশে যে প্রাইমারি গুলো হচ্ছে সেগুলো কি ইঙ্গিত পাচ্ছেন যে আগামী সেনেট কংগ্রেসের ক্ষেত্রে কতটা ডেমোক্রেটরা সবাই যে বলছেন যে তারাই একদম চলে আসবেন, কতটা আসবেন? Well, South Carolina, Lindsey Graham, their sister, Lindsey Graham has been senator for a long time, like more than a life, 20 plus, 30 plus years. So Tarbon, he was very popular in South Carolina. People has quite sympathy. Jodio Norman, he was a very smart guy. But you cannot say like it's a credit from the Trump. You know what? It's a quick election. People has simply like তার ভাই মারা গেছে কিছুদিন আগে, সে এখন রান করতেছে, so people has automatically sympathy, but it's not a landslide victory. It's 50-48. It's only 4% difference. It's a within the margin of error 3%. So এটাকে I don't see, so I cannot give any credit to the Trump. যদি সে বলতেছে, you know what, it's my credit, I endorsed her, but it's okay. But beside that, আপনি যদি overall election analysis দেখেন, আপনি 529 বা আরো যে সব political website বা think tank আছে, তারা তাদের মতে the Democrat could win even in Texas, is within reach. So টেক্সাসের সিনেটে যদি ডেমোক্র্যাট উইন করে, is going to be history. Since 1963 or জনসনের আগে বা পরে, তখনই কিন্তু একমাত্র টেক্সাস সিনেটর ডেমোক্র্যাট ছিল। আফটার দ্যাট নোবডি এভার বিকেম সিনেটর ফ্রম দ্যাট স্টেট। সো সেখানে যদি ওই দিন রিচ হয়ে যায় এবং সেখানে যদি ইলেক্টেড হয়, তখন ইটস এ ভেরি স্ক্যারি সিচুয়েশন ফর রিপাবলিকান পার্টি। এবং আলাস্কাতে দেখা যাচ্ছে, ওহাইওতে দেখা যাচ্ছে, মেইনে দেখা যাচ্ছে। সো উই ফিল লাইক ডেমোক্রেটিক পার্টি ইজ ফিলিং লাইক অ্যাট লিস্ট দে কুড ফ্লিপ 4 সেনেটোরিয়াল সো তারা যদি 4টা সিনেটকে তারা ডেমোক্রেটিক পার্টি আনতে, দে গোনা বি মেজরিটি। এন্ড এট দ্য সেম টাইম কংগ্রেসে তাদের যদি আর 10 থেকে 12টা পায়, দেন ইটস গোনা হিউজ মেজরিটি। সো উইদিন দ্যাট হয়তো তারা ট্রাম্পকে এখন আর ইমপিচ করবে না, বাট দে উইল work with Trump. The look, either you listen to me, listen to us, Democratic Party's philosophy, whatever we submit, you sign it. Otherwise, we're not working with you. So আমার বিশ্বাস Democratic Party will get majority in both houses, এবং ট্রাম্প উইল ওয়ার্ক উইথ দ্য ডেমোক্রেটিক পার্টি। আমরা জানি যে কিছুদিন আগে ট্রাম্পের জামাই কুশনার অলরেডি জেফরির সঙ্গে দেখা করছে এবং তার সঙ্গে প্ল্যান করতেছে যদি ডেমোক্রেটিক পার্টি পাওয়ারে আসে, হাউ টু ওয়ার্ক টুগেদার। সো দে অলরেডি ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন। ওকে, প্রফেসর ডক্টর কবির হাসান, একটু স্পর্শকাতর প্রশ্নটা আপনার কাছে, সেটি হলো যে আমরা বলছি মধ্যবর্তী নির্বাচনে অর্থনীতি, ইরান যুদ্ধ, কানাডার ট্যারিফ, এইসব বিষয় প্রভাব ফেলবে। একই সাথে অন্য আরেকটি ইস্যুও এখন ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা দেখলাম প্রভাব ফেলেছে। এটি মধ্যবর্তী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা হলো প্রো ইসরায়েল, অ্যান্টি ইসরায়েল, এই ধরনের একটি ইস্যু তৈরি হচ্ছে, বিশেষ করে রিপাবলিকান না ডেমোক্রেটিক পার্টির মধ্যে এটি বেশি দেখা যাচ্ছে। এটি কতটা ফ্যাক্টর হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? না দেখুন, আমার মনে হয় এটা একটা বিরাট ফ্যাক্টর হবে। আপনি জানেন যে আইপ্যাক এর মাধ্যমে মিলিয়ন অফ ডলার খরচ করছে যারা প্রো ইসরায়েলি প্রার্থীদের, কিন্তু ডেমোক্রেটিক পার্টি হিস্টোরিক্যালি ওয়াজ ইন ফেভার অফ স্টেট অফ ইসরায়েল। আমি যে জরিপগুলো জাস্ট একটু আমি রিক্যাপ করছি। একটা জরিপে বলা হয়েছে উইনিপেগের যে 66% ডেমোক্রেট বলছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন করছে, বা পিউ আরেকটা জরিপে বলছে 80% ডেমোক্রেট ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছে। এখন ইসরায়েল নীতির সমালোচনার প্রার্থী
কয়েকটি গুরুত্বপূর্ণ আপনি যে মিশিগান বলেন অথবা অন্যান্য জায়গায় ওরা উইন করে যাচ্ছে, কিন্তু কংগ্রেসের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বোথ ডেমোক্রেট এন্ড রিপাবলিকান স্টিল মানে ইসরায়েল পন্থী। কিন্তু ভোটারদের মনোভাব চেঞ্জ হচ্ছে, এবং আপনি জানেন রিসেন্টলি যে প্রতি বছর যে ইসরায়েলকে $3.3 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়া হয়, এটা বিরোধিতার বিরুদ্ধে 103 জন মানে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ভোট দিয়েও সেটা পাস করাতে পারেনি। তার মানে $3.3 বিলিয়ন এগিয়ে যাচ্ছে। যে কথাটা আমি বললাম যে পরিবর্তনের সূচনা আমেরিকাতে গ্রাসরুট থেকে শুরু হয়, ভোটারদের মনোভাব চেঞ্জ হচ্ছে, যদিও যারা নেতৃত্বে আছে বোথ ডেমোক্রেট এন্ড রিপাবলিকান তারা চেঞ্জ হচ্ছে না। কিন্তু আপনার তো লোক দরকার, ভোটার দরকার। আপনি টাকা দিয়ে আপনি হয়তো টিভির অ্যাড কিনতে পারবেন, কিন্তু মানুষের মনে যদি এটা বদ্ধমূল ধারণা হয় যে আসলেই তো ইসরায়েলের প্রতি আমরা অন্ধ সমর্থন দেওয়াটা ঠিক হচ্ছে না, তখন এটা একটা বিরাট ইম্প্যাক্ট শুধু মধ্যবর্তী নির্বাচনে না, আমেরিকান রাজনৈতিক ইতিহাসের পড়বে। কারণ ওভারঅল আমরা ব্লাইন্ড সাপোর্ট। আপনারা মানে ইসরায়েলের ব্যাপারে আমি সবক্ষণ মা ইসরায়েল একটা যদি বাচ্চা মারা যায় 10 বার আমরা সিএনএন দেখি, অথবা 100 বাচ্চা মরে যাচ্ছে কোনো একটা খবর নেই। এই ব্যাপারগুলো চেঞ্জ হলে আমেরিকার একটা গুণগত পরিবর্তন হবে। আমি এটা আরেকটাও বলি যে আমেরিকান ফরেন পলিসি এবং এই যে ট্রাম্পকে এখন করছে, আশেপাশে যারা আছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছে, তারা সব ইসরায়েল পন্থী লোকজন। তারা ইসরায়েলের পক্ষে হয়ে আমেরিকার মানে নীতি নির্ধারণ ঠিক করছে। এইটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। তাহলে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে আমরা মানে যে সুপার পাওয়ারের কথা বলছি এটা তো আমরা হারাবোই। আমরা সারা বিশ্বের কাছেও আমরা আমাদের সক্ষমতা নিয়ে লোকজন তো প্রশ্ন করবে। এটা আসলে ইসরায়েলের জন্য খারাপ। ইসরায়েল কেন এটা করছে, এত হার্ড লাইনে চলে যে সবকিছুতেই নাক গলাচ্ছে। তারা যদি আসলে এক্সিস্টেন্স বেঁচে থাকতে চায়, ইসরায়েলকেও রিথিঙ্ক করতে হবে যে পলিসি তাদের জন্য একদিন বুমেরাং হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্নটি করতে চাই শেখ আল মামুন। আপনি মামুন টিউটরসের প্রেসিডেন্ট, অর্থাৎ শিশু কিশোরদেরকে নিয়ে অনেক বেশি কাছাকাছি দেখার সুযোগ পান। আমরা দেখলাম একেবারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, মেটা, তাদের বিরুদ্ধে আমেরিকার বেশ কয়েকটি স্টেট মিলে একটি মামলা করলো। আজকে একটি সেটেলমেন্ট 16.something বিলিয়ন ডলারের বিনিময়ে একটি সেটেলমেন্ট হয়েছে। এটির মাধ্যমে আমাদের সন্তানরা, শিশু কিশোররা কতটা ডিজিটাল নিরাপত্তা তাদের কিংবা সুরক্ষা নিশ্চিত হলো বলে আপনার কাছে মনে হচ্ছে, কিংবা এই ধরনের সু করাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? Well, this is the beginning. It is the right thing. The California থেকে শুরু হয়ে যেসব অ্যাটর্নি জেনারেল গুলো সু করছে এবং তাদের জন্য সেটেলমেন্ট হয়েছে আজকে, it is a historic thing. It is a good thing because আমাদের বাচ্চারা they became addicted. They addicted to the Instagram, ফেসবুক হয়তো তারা ইউজ করতাম, বাট ইনস্টাগ্রাম এবং আমরা জানি যে টিকটক, ইউটিউবিং, আদার স্ট্রিমিং, দে বিকেম রিয়েলি অ্যাডিক্টেড এবং ইটস ভেরি কনসার্নিং ফর লট অফ স্টুডেন্ট। সে কারণে কিন্তু আমরা দেখছি লাস্টে কিন্তু নিউ ইয়র্ক স্টেট সহ কয়েকটা স্টেটে তারা কিন্তু ডিভাইসটাকে লক করার ব্যবস্থা করছে একটা পাউচের মাধ্যমে। যেমন আমার স্কুলে যেখানে আমি ইয়াংকার্সে পড়াই, আর সেখানে কিন্তু একটা পাউচের মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে তার ফোন সেখানে লক করতে এবং এন্ড অফ দ্য ডে যখন বাসা যাওয়ার আগে ওটাকে আনলক করে। সো এটা তো ডেটা কিন্তু বাট অ্যাজ সুন অ্যাজ দে লিভ দ্য স্কুল তখন কিন্তু বাসায় গিয়ে দে আর অন দ্য ফোন অল দ্য টাইম, দে আর নট স্টাডিং অ্যাট অল। এবং আমরা জানি এআই এর মাধ্যমে দে স্টার্টিং ডুইং লট অফ চিটিং। সো দে দ্য হ্যাবিট, যেমন আমরা যখন 6 ঘন্টা পড়তাম বা 2 ঘন্টা পড়তাম বা লিটারেচার পড়তাম, ম্যাথ পড়তাম, সায়েন্স পড়তাম, সো উই আর লুজিং দিস থিং। আমাদের বাচ্চারা কিন্তু এগুলো পড়তেছে না। সো ইট হ্যাজ এ লং টার্ম কনসিকুয়েন্সেস। সো আমরা জানি ইংল্যান্ডে অলরেডি দে হ্যাভ দ্য হিউজ certain apps they cannot use it at all. Doesn't matter is school or home. So it is very important. So it's not the only one, not only Facebook, Instagram, there's the parent company of Meta. So our company is going to be like with lawsuit, we're going to see more companies going to take action to deprive the kids or not. They're going to keep track, like you cannot use more than 2 hours. So it's still 2 hours is a lot of time after this school. জি, প্রফেসর ডক্টর কবির হাসান, আপনি যদি কিছু যোগ করতে চান। বাচ্চাদের জন্য আমাদের বুড়াদের জন্য এটা করা উচিত। মানে দিস এডিকশন নট অনলি দ্য বাচ্চা, কিন্তু দেখেন এটা তো আমরা কেন এই এডিকশন অ্যালগরিদম যেটা করে, মানে ইন্টারেস্টিং ব্যাপার। আমি পলিটিক্যাল বক্তব্য শুনি, এই শুনে তারা বুঝে যায় আপনি কি করে নেক্সট এটা আসবে। এটা একটা আমি হয়তো একটা দিন শুনতে যাচ্ছি, এটা কন্টিনিউ করি। এখন এমন হয়েছে রাতের বেলা ঘুম থেকে এসে বাথরুম গেলে আমি ফেসবুক দেখি। কথাটা বেশ অ্যাডিকটিভ। এই এডিকশন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এবং যে লটা করেছে এটা আরো একটু স্ট্রিক্ট হলে মামলার সাথে একমত।
আমরা কিন্তু অলরেডি করছি, যেমন ধরুন সিগারেটে আমরা ইয়ে করছি, ঔষধে আমরা করছি, খাবারে আমরা করছি। কেন আমরা টেকনোলজিক্যাল কোম্পানিকে আমরা সে আওতার মধ্যে আনবো না? ওরা বলতো এটা নির্ভর করে যারা ইউজারদের উপরে, কিন্তু ইউজার বাচ্চারা কি বোঝে? বাচ্চা, আমি শিষ্য, আমি একজন মানে বৃদ্ধ লোক, সেই অ্যাডিক্টেড হচ্ছে, বাচ্চারা তো আরো বেশি অ্যাডিক্টেড হবে। এটার যে সবচেয়ে খারাপ দিকটা হলো পড়াশোনাটা করেই নাই, তারা কিন্তু এই মানে খারাপ ওয়েবসাইটে চলে যাচ্ছে, পর্নোগ্রাফি ইত্যাদি। এতে কিন্তু তাদের মানসিক এবং জ্ঞান কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। এই ব্যাপারটাতে কিন্তু আরো স্ট্রিক্ট ল হওয়া দরকার, নট 2 আওয়ার্স। আমি জানি যে লটার মধ্যে ওদের প্যারেন্টসের একটা ইয়ে আছে, তাই না? তো আছে যে তারা ইচ্ছা করে ব্লক করতে পারবে। এক্সিলেন্ট। দে শুড গো উইথ ইউটিউব, যেটা বললেন উনি, টিকটক, অন্যান্য যেগুলো আছে, স্ন্যাপচ্যাট, এক ধরনের দরকার, মানে নিষেধাজ্ঞা আসা দরকার। এবং এই সেটেলমেন্টের একটা অংশ আছে, সেখানে বলা হচ্ছে যে 30% ক্ষতিপূরণ তারা দেবে, মানে যদি এই ইউটিউব, টিকটক এবং অন্য যারা আছে তারাও ক্ষতিপূরণ দেয়, তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা যায়। সেক্ষেত্রে মেটা এইটা 30% বরাদ্দটা, মানে যে 16.2 অথবা সামথিং বিলিয়ন আছে সেখানে এটি করবে। এবং আপনি যে সঠিক বলছিলেন যে মানে আগে আমরা শুনতাম দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো, এখন দোলনা থেকে কবর পর্যন্ত ফেসবুক কিংবা মেটা সোশ্যাল মিডিয়া, সেটি নিয়েই সবাই ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং এটা একটা অ্যাডিকশন। সেখানে যদি আইনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, নিঃসন্দেহে এটি একটি সাধুবাদ। যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে পারি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।